নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো করোনায় আরো 88 মৃত্যু, শনাক্ত ৩,৪৩৬। জানাবো গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে থাকছে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে অবসরে পাঠালো সরকার। জানাবো চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ। এছাড়া থাকছে গণতন্ত্র পুনরুদ্ধারে গণ অভ্যুত্থানের আহ্বান মির্জা ফখরুলের। রয়েছে বিএনপিকে রাস্তায় নামতে বললেন জাফরুল্লাহ। এবং সবশেষে জানাবো নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি, মন্তব্য সেতুমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনায় আরো 88 মৃত্যু, শনাক্ত ৩,৪৩৬। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে সর্বশেষ ২৪ ঘন্টায় আরো 88 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩,৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু, নতুন রোগী ও শনাক্তের হার বেড়েছে। আগের দিন ৭৯ জনের মৃত্যু হয়। এ সময় ৩,০৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় ৩৩,০২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০.৪০%। আগের দিন পরীক্ষার বিপরীতে রোগীর শনাক্তের হার ছিল ১০.১১%। সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে অবসরে পাঠালো সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক সহ দুজনকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। চিত্রনায়িকা পরিমণি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন। শেখ ওমর ফারুক ছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন ৬ এর অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে আজ অবসরে পাঠানো হয়। জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ। চট্টগ্রাম নগরে বিএনপির মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪:৩০টার দিকে নগরীর কাজীর দেউরিতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। তাতে ৩ জন আহত হন বলে বিএনপির দাবি। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কাজীর দেউরির নাসিমন ভবনে নগর বিএনপির অফিসের সভা ছিল। মিছিলটি নগর বিএনপির ওই সভায় যোগ দিতে আসছিল। নাসিমন ভবনের কাছে মিছিলটি পৌঁছাতেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। ১০ থেকে ১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় নগর বিএনপির সভাটিও বন্ধ হয়ে যায়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজামুদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন, সেজন্য তাদের বাধা দেওয়া হয়েছে। এরপর তারা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পুরনো মামলার আসামি আছেন। নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, পুলিশ হঠাৎ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। হামলায় দলের ৩ নেতাকর্মী আহত হয়েছে। মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, মিছিল থেকে পুলিশ ১২ জনকে ধরে নিয়ে গেছে। এ ঘটনার পর নাসিমন ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে গণ অভ্যুত্থানের আহ্বান মির্জা ফখরুলের। গণতন্ত্র পুনরুদ্ধারে গণ অভ্যুত্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নেতা হিসাবে, কর্মী হিসাবে আমাদের দায়িত্ব দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে অবশ্যই এ যুদ্ধে জয়লাভ করতে হবে এবং শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের পর জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই আলোচনা সভা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনায়তন ও আশেপাশে জাতীয় ও দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি দিয়ে
বর্ণিলভাবে সাজানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সার্বক্ষণিকভাবে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে জিয়াউর রহমানকে, খালেদা জিয়া ও তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে, কিন্তু আওয়ামী লীগ যদি একবার নিজেদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে এদেশের জন্য তাদের অবদান কি, তাদের অবদান হচ্ছে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ, তাদের অবস্থান ভারতে পালিয়ে গিয়ে নেতা সাজা, তাদের অবদান গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ইতিহাস এদেশের আত্মাকে বিক্রি করার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ইতিহাস। বিএনপিকে রাস্তায় নামতে বললেন জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আপনারা শুধু প্রেস ক্লাবে থাইকেন না, পথে আসেন। পথে এলে আমরাও আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে নিয়ে দেশে গণতন্ত্র আনবো, কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জেনারেল এমএজি ওসমানী শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ বলেন, জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান, কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পড়েন। তিনি বলেন, বিচারপতিদের অভিনন্দন জানায়, তারা পরীমণিকে আগে মুক্তি দিয়েছেন, সুন্দরী মহিলা বলে নয়, বিভিন্ন কারণে মুক্তি দিয়েছেন। কয়েকজন ছাত্র এখনো মুক্তি পায়নি। আমি সাকিব তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, তখন তিনি বলেন, আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না, এখন পরীমণি কিভাবে মুক্তি পেল? সুন্দরী মহিলা বলে ছাত্রগুলো এবং খালেদা জিয়াকে জামিন দিন। খালেদা জিয়া কয় টাকা চুরি করেছেন? সবাই আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লাইলা পারভীন বানু প্রমুখ। নতুন ষড়যন্ত্রে নেমেছে বিএনপি, মন্তব্য সেতুমন্ত্রীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওবায়দুল কাদের একথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এই বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সাংবিধানিক মেয়াদ প্রায় শেষের দিকে, পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে নতুন নির্বাচন কমিশন। একটি সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি কর্তৃক সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে নির্বাচন কমিশন গঠিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনায় বিশ্বাসী সকল মানুষকে বিএনপি নেতৃবৃন্দের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য বিবৃতির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঘরজামাই ডাকা নিয়ে সংঘর্ষ, ২৬ জন হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিহাতা ইউনিয়নের আটলা গ্রামে বুধবার রাতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২৬ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন ও ভর্তি হন, তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি। এলাকাবাসী ও সংঘর্ষে আহতদের সূত্রে জানা গেছে, আটলা গ্রামের আমির হোসেনের ছেলে সোহাগ মিয়া বুধবার দুপুরে একই এলাকার ফজলুর রহমানের ছেলে খুরশিদ মিয়াকে ঘরজামাই বলে ডাক দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে এলাকার হাজি মার্কেটের সামনে খুরশিদ মিয়াকে মারধর করেন সোহাগ মিয়া। তাৎক্ষণিকভাবে বাজারে থাকা লোকজন সোহাগ ও খুরশিদ মিয়ার বিষয়টি নিষ্পত্তি করে দেন। পরে রাতের বেলা উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মাসিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিনুল হক পাভেল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ব্যক্তিকে ঘরজামাই ডাকার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা চলছে। সদর থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে বৃহস্পতিবার বিকেল নাগাদ এ বিষয়ে কেউ থানায় মামলা দায়ের করেননি। পরীমনির দ্বিতীয়, তৃতীয় দফা রিমান্ড, দুই বিচারককে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয়, তৃতীয় দফা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। তাছাড়া মামলার নথিপত্র সহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এসব আদেশ দেন। রিমান্ড মঞ্জুরকারী ঢাকার সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কি উপাদানের ভিত্তিতে রিমান্ড মঞ্জুর করেছেন এর ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
এর জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে রিমান্ড চাওয়ার কারণ ও নিজের অবস্থান ব্যাখ্যা করতে নথিসহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে 15 সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি পরবর্তী আদেশের জন্য 15 সেপ্টেম্বর দিন রেখেছেন হাইকোর্ট বেঞ্চ। এদিকে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়ার প্রেক্ষাপটে স্বপ্রণোদিত রুল চেয়ে গত রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে একটি আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র। আবেদন জানানোর পর আদালত বলেন, রুল রিটার্ন হয়ে আসুক, এরপর দেখব।